রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে। সালেজুদ চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, আর এবারে চলে যাব পুরো সংবাদে। 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে সব ধরনের আয়োজন শেষ করেছে সরকার। এরই মধ্যে স্বেচ্ছায় ভাসানচরে যেতে চায় রোহিঙ্গাদের এমন একটি দলকে প্রস্তুত করা হয়েছে। কক্সবাজার ক্যাম্প থেকে বাসে করে তাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। আজ জাহাজে করে সেখান থেকে যে কোনো সময় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তিকে নাকচ করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। পুরোটা জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় নেওয়ার 3 বছর পেরিয়েছে বেশ আগেই। আন্তর্জাতিক মহলের মায়াকান্না কিংবা মিয়ানমারের প্রতিশ্রুতি, বাস্তবে কোনো কিছুই কাজে আসেনি। শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং 11 লাখ রোহিঙ্গার বোঝা বইতে গিয়ে ঝুঁকিতে পড়েছে কক্সবাজারের আর্থসামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। হুমকিতে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় অন্তত 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে যাচ্ছে সরকার। রোহিঙ্গাদের জন্য পাকা দালান কোঠা, রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, হাসপাতাল, বিদ্যুৎ সেবা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জীবিকা নির্বাহের ব্যবস্থা সহ যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাসানচর। এরই মধ্যে দেশীয় কিছু এনজিও সংস্থা রোহিঙ্গাদের সেবা দিতে ভাসানচরে পৌঁছেছে। রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় সম্পৃক্ত না করার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। স্থানান্তর প্রক্রিয়া যেন স্বেচ্ছায় হয় এমন তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। তবে কোনো সংস্থা সরাসরি আপত্তি জানিয়েছে। রোহিঙ্গাদের জন্য রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা না রেখে এই ধরনের আপত্তি জানানোর প্রেক্ষিতে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী। আপনারা এত 3 বছরে কি কাজ, কি আমরা গড়ি করলেন, কয়টা লোক পাঠাইছে? আসিয়া ইভ্যালুয়েশন করবেন। রাখাইনে ইভ্যালুয়েট করেছেন তারা কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করেছে কিনা? ওখানে কন্ডিসিভ এনভায়রনমেন্ট হয়েছে? এরই মধ্যে স্বেচ্ছায় যেতে চাওয়া রোহিঙ্গাদের একটি দলকে প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময় ভাসানচরে নিয়ে যাওয়া হবে তাদের। এর আগে গত সেপ্টেম্বরে 40 জন রোহিঙ্গাকে ভাসানচর দেখাতে নিয়ে যায় সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সেখানে থাকতে উচ্ছ্বাস প্রকাশ করলেও কক্সবাজার ক্যাম্পে ফিরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভিন্ন অভিমত দেয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 71 সালে এদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনী চালানোর নৃশংসতা এবং বর্বরতা বাংলাদেশ কখনোই ক্ষমা করবে না। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার গোপন নথির যে সংকলন প্রকাশিত হয়েছে তা পাঠ করলে 48 থেকে 71 পর্যন্ত এই অঞ্চলের ইতিহাসের অনেক অজানা বিষয় উন্মোচিত হয়। শেখ হাসিনা বলেন, উর্দুতে অনুদ্রিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিপুল আগ্রহ নিয়ে পড়ছে পাকিস্তানের জনগণ। অন্যান্য যে কোনো ভাষার চেয়ে উর্দুতে অনুবাদ করা এই বইটি বেশি বিক্রি হয়েছে। পাকিস্তানি হাইকমিশনার সময় জানান, বাংলাদেশের উন্নয়ন থেকে শিক্ষা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গুলশান অ্যাভিনিউয়ের ফিরোজা কেমন আছেন 74 বছর ঊর্ধ্ব বেগম খালেদা জিয়া? এমন প্রশ্ন দলীয় নেতাকর্মীর পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদেরও। সরকারি নির্বাহী আদেশে মুক্তি পাওয়া বিএনপি প্রধান এখন দৃশ্যমান রাজনীতিতেও নেই। বক্তৃতা বিবৃতি দিতেও মানা সাবেক এই প্রধানমন্ত্রীর। সিনিয়র নেতারা জানান, 9 মাস ধরে বাসায় নিঃসঙ্গ খালেদা জিয়ার হাঁটা চলায় সাহায্য নিতে হয় অন্যের। প্রতিদিনই পরীক্ষা করতে হয় রক্তচাপ ও ডায়াবেটিসেরও। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর উদ্যোগও আছে স্থগিত। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি মামলায় কারাভোগ করতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি লাভের পর এখন দিন পার করছেন রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। কিন্তু কেমন আছেন তিনি? করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কাবস্থায় শুধু ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরাই তার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন। প্রয়োজনে দলের কাউকে ডেকে পাঠান বিএনপি প্রধান নিজেই। ডাক্তাররা যায়, সেটা কি সুগার, তারপরে ওই যে প্রেশার, এগুলি মাপতে টাকতে পারে, এর বাইরে অন্য কিছু না। ওনার মূল যে সমস্যা আছে হাঁটুর ব্যথাটা, এইটার চিকিৎসাটা তো হচ্ছে না একেবারে এটা। এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তো হসপিটালে গিয়েই করতে হয়। যদি একটা এক্সরে করতে হয় বা একটা আলট্রাসাউন্ড করতে হয়, তো এগুলো তো হসপিটালে যেতেই হয়। তো এই যাবৎকালে উনি হসপিটাল তো যান নাই।
পারিবারিক ও দলের সিনিয়ররা বলছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অস্টিও আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা সব রোগই বিদ্যমান। এখনও চলাফেরায় অন্যের সাহায্য নিতে হয়। ব্যথা কমেনি শরীরের বিভিন্ন জয়েন্টে। বাসায় দুজন নার্স স্থায়ীভাবে রাখা হয়েছে। তারা বাসায় থেকেই বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং ফিজিওথেরাপি দিচ্ছেন। এছাড়া তার মেরুদণ্ড, বাম হাত ও ঘাড়ের দিকে শক্ত হয়ে যায়। 2 হাঁটুও প্রতিস্থাপন করা। তিনি রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান। বাম চোখেও একটু সমস্যা রয়েছে তার। দলের নেতারা বলছেন উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া দরকার। তবে এ বিষয়ে এখনো সম্মতি জানাননি খোদ খালেদা জিয়া আর সরকার দুপক্ষই। দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, কিন্তু দল জানে যে ওনার পরিবারের পক্ষ থেকে এটা চেষ্টা করা হচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজেই বাইরে যেতে চান কিনা সেটাও তো দলের গোচরে আগে আসতে হবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের একাংশ বলছেন শর্ত সাপেক্ষে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশ যেতে চান না। উচ্চ আদালত থেকে জামিন নিয়েই বিএনপি প্রধান যেতে চান দেশের বাইরে। পার্বণ যায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাসপোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ অর্ধশতাধিক নেতারা আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদুল হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজধানীর বিভিন্ন থানায় করা 7টি মামলায় 65 জনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজকে 7টি জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকার পক্ষ আপিল করেছিল। সেখানে টোটাল বিএনপির নেতাকর্মী সংখ্যা 65 জন। এই 7টি মামলায় সরকার হাইকোর্টের আদেশটি স্থগিত করেছিল, কারণ 12ই ডিসেম্বর হাইকোর্ট 5ই জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দকে জামিন দিয়েছিল। সেই আদেশটি স্থগিত করার পরে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের ফুল কোর্ট আজকে সেটি ডিসমিস করে দিয়েছে সরকারের পক্ষের আপিল। এই ডিসমিস করার অর্থ হলো যে 12ই ডিসেম্বর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জামিন দিয়েছিলেন, সেই জামিনটি বহাল থাকলো, তারা এখন জামিনে থাকবেন। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাস্থানে স্থাপন করা হবে বলে জানিয়েছে ভাস্কর্য বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে তারা কথা জানায়। এদিকে রাজনৈতিক ইস্যুতে ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরি বন্ধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর ভাস্কর্য বিরোধীদের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। শাহ আলী জয়ের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামী সংগঠনগুলোর প্রতিবাদের তীব্র সমালোচনা করলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দলের ধানমন্ডি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। ইসলাম গুটি কয়েক ব্যক্তিপক্ষের কাছে লিজ দেওয়া হয় নাই, সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামের অপব্যাখ্যা বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সময় অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের সময় অপব্যাখ্যা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা হারাম, কাফের যারা লড়াই করছে অপব্যাখ্যা হয়েছে, ব্রিটিশ শাসনের শুরুতে অপব্যাখ্যা হয়েছে, সময়ে সময়ে নানা অপব্যাখ্যা হয়েছে। আমি যারা এগুলো করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, দয়া করে এই বিভ্রান্তি ছড়াবেন না। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। সংগঠনের নেতারা বলেন, ভাস্কর্য ইসলামী বিধানে কখনোই নিষিদ্ধ নয়। ওনারা আসলে ওনাদের উদ্দেশ্য ধর্মীয় না, রাজনৈতিক। ওনারা ভাস্কর্য বিরোধিতা করছে না, ওনারা আমাদের মুক্তির যুদ্ধের বিরোধিতা করছে। যারা এই ভাস্কর্য বিরোধিতা করছে তারাই বিএনপি জামাত জোটের সরকারের সময় 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্ব থেকে জিয়া রহমানের ভাস্কর্য উদ্বোধন করছে।
ওয়ার্কার্স পার্টির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সভাপতি রাশেদ খান মেনন বলেন, যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তারা স্বাধীনতার চেতনা বিরোধী। এই বিষয়ে যেমন সরকারের তরফ থেকে তাদের অবস্থানকে স্পষ্ট করে এই কথাটাকে বলতে হবে, অন্যদিকে সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি তাদেরকেও আজকে এই ব্যাপারে প্রতিরোধের জায়গায় এসে আসতে হয়েছে যে এত বড় একটি মৌল বিষয় যার সাথে আমাদের রাষ্ট্র ভাবনা এবং রাষ্ট্রের ভিত্তি জড়িত, এটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নটি জড়িত রয়েছে। এদিকে ভাস্কর্য বিরোধী ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে যুব মহিলা লীগও। তারা শিল্পকর্ম এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য বোঝেন না, তারা অশিক্ষিত। প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভাস্কর্য নির্মাণ বন্ধ হতে দেয়া যাবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের কথা বলেন। যারা গোপনে উস্কানি দিচ্ছেন তাদের সম্পর্কে এবং এই অর্থের যোগানদাতাদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় সাইফুর রহমানকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গ্রেফতার ৮ আসামির মধ্যে ৬ জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও ২ জনের বিরুদ্ধে সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ করা হয় এক গৃহবধূকে। এই ঘটনায় নির্যাতিতার স্বামী মামলা করলে ৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী, যারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে প্রধান আসামি সাইফুর, তারেক, শাহ মাহবুব ও অর্জুন লস্কর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে রবিউল ও মাহফুজ ধর্ষণের কথা স্বীকার করেছে। ডিএনএ নমুনার প্রতিবেদনেও এই ৬ জনের ধর্ষণে সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাকি ২ জন ধর্ষণে সহযোগিতা করেছেন। বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশিমের আদালতে অভিযোগপত্র হস্তান্তর করেন। অভিযোগপত্রটা কমপ্লিট হয়েছে ২ তারিখে, আর ৩ তারিখে, দ্যাট মিনস আজকে সকালে এটা আমরা আদালতে জমা দিয়েছি। ৮ জন আসামির মধ্যে ৬ জন সরাসরি ধর্ষণের সাথে জড়িত, ৮ জনের মধ্যে ২ জন সহযোগিতার অপরাধে এসেছে। একই সঙ্গে প্রধান আসামি সাইফুরের বিরুদ্ধে অস্ত্র মামলায় আরেকটি অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আমরা অস্ত্র মামলাটি আদালতে চার্জশিট জমা দিয়েছি। মাত্র ২.৫ মাসের মাথায় চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্তের কাজ শেষ হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৮ বছর পর গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তদন্তকারী কর্মকর্তা মোশাররফ হোসেন মৃধা তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার কমিশন এই মামলার অভিযোগপত্রের অনুমোদন দেয়। দ্রুত বিচারিক আদালতে জমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুদক সচিব। ২০১২ সালে দুদক প্রথম গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করে। তাতে ২০০৯ সাল পর্যন্ত তার ৩ কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ দাখিল করা হয়। পরে মনির উচ্চ আদালতে আবেদন করে মামলার তদন্তের স্থগিতাদেশ আনেন। ২০১৮ সালে স্থগিতাদেশ প্রত্যাহার হলে তার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করে দুদক। এদিকে বাড্ডা থানায় ৩ মামলায় গোল্ডেন মনিরকে ৯ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০০৯ সালের যেটি, সেই ৯ সালের যে সম্পদ সেটি নিয়ে বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আজকে যে চার্জশিট সেটি অনুমোদন হয়েছে। তিনি যে সম্পদের হিসাব দিয়েছেন ৩ কোটি ১০ লক্ষ টাকার, সেখানে তিনি ১ কোটি ৬১ লক্ষ টাকার যে হিসাব দেখিয়েছেন ভুয়া ব্যক্তিদের নামে। নিরপেক্ষ বিচার নিয়ে আশঙ্কা থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি অনাস্থা প্রদান করেন আসামি পক্ষের আইনজীবীরা। অনাস্থা আবেদনে উল্লেখ করা হয়, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বেআইনিভাবে মামলার সাক্ষীদের
পুনরায় আদালতে ডেকে জবানবন্দি নেওয়া হয়েছে। এতে নিরপেক্ষ বিচার নিয়ে আসামিদের ন্যায় বিচারের আশঙ্কা তৈরি হওয়ায় আদালতের প্রতি অনাস্থা দিয়েছেন কারাগারে আটক 22 আসামির আইনজীবীরা। প্রসিকিউশন এবং আদালত ডিফেন্সের কোনো বিষয়ে কোনো গুরুত্ব না দিয়েই সে নিজ ইচ্ছা মতো এবং কোনো আইন কানুনের তোয়াক্কা না করেই সে আদালত কার্যক্রম পরিচালনা করছে। এই বিষয়গুলো আদালতের নজরে আনার পরে আমরা সমস্ত আসামি পক্ষের আইনজীবীরা আজকে তার আদালত থেকে আসামিরা ন্যায় বিচার পাবে না মর্মে আমরা লিখিতভাবে দরখাস্ত দাখিল করেছি। আদালতে মামলাটি এই ডিসেম্বর মধ্যে শেষ করার সম্ভব ছিল বিদায় এই মামলার বিচার কার্য বিলম্বিত করার জন্যে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীরা এই আদালতে একটি অহেতুক এবং যুক্তিবিহীন একটি পিটিশন দায়ের করেছে। দুটি কিডনি অপসারণে রোগীর মৃত্যুর ঘটনায় 2 বছর পর ময়নাতদন্তের রিপোর্ট দেয় ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগকে তীব্র ভৎসনা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সাথে শাহবাগ থানার পাশাপাশি নিজেরাও মামলার গতিবিধি নজরদারি করবে বলে জানিয়েছে কমিশন। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। অপারেশনের সময় ভালো মন্দ দুটি কিডনি কেটে ফেলা চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার 2018 সালের 31 অক্টোবর হাসপাতালেই মারা যান রওশন আরা। আলোচিত ওই ঘটনার ময়নাতদন্ত দিতে 2 বছর সময় নেয় ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। আর এমন ঘটনার তদন্তে মাঠে নামে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার কমিশনের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। আমরা খতিয়ে দেখছি যে থানাই বা কেন এটা এতদিন পর্যন্ত এই পোস্টমর্টম রিপোর্টটা নিল না, আর ওনারাই বা কেন পাঠালেন না ওনাদের নিজ দায়িত্বে। এটা যথাসময় না হওয়ায় 2 বছর বিলম্বিত হয়, অবশ্যই তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করি। তবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দাবি লোকবল স্বল্পতার কারণেই রিপোর্ট দিতে বিলম্ব হয়েছে। সবকিছু প্রক্রিয়া মিলিয়ে আমাদের কাছে এই রিপোর্টটা আমাদের কাছে দিতে দেরি হয়েছে। বাট রিপোর্টে আমাদের কোথাও কোনো সত্যের প্রতিফলন ঘটে নাই। আমরা প্রথমবার যা বলেছি আমরা রিপোর্টে আমাদের তাই আসছে। এতে আমি মনে করি যে উনি আমাদের উপর যে ক্ষোভ দিচ্ছেন যে উনি বিচার থেকেই হবে, আশা করি সেটা বিচার প্রক্রিয়া কোনো বিঘ্ন ঘটবে না। ঢামেক এই ঘটনায় শাহবাগ থানা পুলিশের গাফিলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছে মানবাধিকার কমিশন। এর আগে শাহবাগ থানা কর্তৃপক্ষের সাথে এই মামলায় নিজেদের নজরদারির কথা জানায় মানবাধিকার কমিশন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ। যুদ্ধ শুরুর আগেই বিদ্রোহ করেছিলেন কেএম শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের সময় তিনি 3 নম্বর সেক্টর এবং এস ফোর্সের নেতৃত্ব দেন। এস ফোর্সের অধীনে মুক্তিযোদ্ধারা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বড় একটা অংশ এলাকা মুক্ত করেন। 16 ডিসেম্বর বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন কেএম শফিউল্লাহ। বাকিটা জানাচ্ছেন সুকন্যা আমির। 19 মার্চ 1971 পাকিস্তানিরা নিরস্ত্র করতে চাইল জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের। তখন সেখানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন কেএম শফিউল্লাহ। তার নেতৃত্বে পুরো প্রস্তুতি নিয়ে বিদ্রোহ করে বাঙালি সৈন্যরা। আমরা নিরস্ত্র হব না, এই জন্যই আমরা ক্লিয়ার হয়েছিলাম। যাদবপুর প্যালেসটাকে আমি দুর্গ বানিয়ে রাখছিলাম। প্রত্যেকটা ট্রুপসের কাছে অস্ত্র দেওয়া, মানে যুদ্ধক্ষেত্রে যেভাবে নাকি অস্ত্র দেওয়া। এরপর তিনি 3টি ব্যাটালিয়ন নিয়ে জয়দেবপুর থেকে রওনা হন সিলেটের দিকে। এস ফোর্স গঠন করে যুদ্ধ শুরু করেন তিনি। 29 মার্চ 1971 ঢাকা আক্রমণের পরিকল্পনা করেন কেএম শফিউল্লাহ। এরপর তার নেতৃত্বে সিলেট, আশুগঞ্জ, ভৈরব, মাধবপুর, লালপুর, সরাইল, শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর শত্রুমুক্ত করে মুক্তাঞ্চল ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। 25 মার্চে আমি পাকিস্তানি ময়মনসিংহে যারা ছিল তাদের উপর আক্রমণ করি। এখান থেকে আমাদের যুদ্ধ শুরু হয়। আমি আমার ট্রুপস নিয়ে আস্তে আস্তে গিয়ে তেলিয়াপাড়াতে হেডকোয়ার্টার করি। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন কেএম শফিউল্লাহ। আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার। কি দেখা গেল যে সে লিখছে এ কে নিয়া
জি লেখা নেই, তো শেষ পর্যন্ত ওই নেয়ার জি বলানো হয়েছে। ওই সময় আমার হাতে যে ঘড়িটা ছিল ওই ঘড়িটাতে 4:31 এরপর কে এম শফিউল্লাহ হন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। শনিবার দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরা। শুরুতে দেশের 10টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। এগুলো হচ্ছে গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। সন্দেহভাজন করোনা রোগী যাদের উপসর্গ রয়েছে শুধু তাদেরই অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। অ্যান্টিজেন পরীক্ষার জন্য সরকার এখনও কোনো ফি নির্ধারণ করেনি। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি 6,748 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 16,807টি, এর মধ্যে শনাক্ত 2,316 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,71,739 জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,593 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,88,379 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড 12,376 জনের মৃত্যু হয়েছে। একই দিনে সংক্রমণ ঘটেছে 6,34,000-এর বেশি মানুষের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 6,48,00,000। একই দিনে 2,008 শতাধিক মৃত্যুতে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়েও আরও কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে চীনে শনাক্তের আগেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল বলে তথ্য উঠে এসেছে মার্কিন এক গবেষণায়। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংক্রমণের শুরুর দিকে করোনা মহামারীকে হেলাফেলা করায় চরম মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড তাদের। গেল কয়েক সপ্তাহে আক্রান্তের হার কমলেও নতুন করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর 24 ঘন্টায় 2,831 জনের মৃত্যুতে এবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল দেশটি। তবে 24 ঘন্টায় পূর্ববর্তী দিনের চেয়ে কম সংক্রমণ ঘটেছে ব্রাজিল ও ভারতে। দুদেশে যথাক্রমে 48,000 ও 33,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। কিছুটা কমেছে প্রাণহানি সংখ্যাও। প্রকোপ বাড়তে থাকায় আগামী 10 জানুয়ারি পর্যন্ত করোনার বিধিনিষেধের সময়সীমা বাড়িয়েছে জার্মানি। বড়দিন ও নববর্ষের ছুটিকে কেন্দ্র করে কোনো উৎসবে প্রতি বাড়িতে সর্বোচ্চ 10 জন মানুষ অবস্থানের অনুমতি দিয়েছে স্পেন। সীমাবদ্ধ করা হয়েছে সকল ধরনের ভ্রমণ। এদিকে মহামারীতে মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে আরও কড়া নির্দেশনা। সংক্রমণের বিস্তার ঘটে চলা এলাকাগুলোর পাশাপাশি ভালো বাতাস চলাচলের ব্যবস্থা নেই এমন ঘরেও মাস্ক পরার নির্দেশ দিয়েছে WHO। অন্যদিকে করোনার সূত্রপাত নিয়ে আবারও নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্কের। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে উহানে করোনা প্রাদুর্ভাবের পূর্বেই যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ থেকে নেওয়া রক্তের নমুনায় পাওয়া গেছে করোনা, যার অর্থ চীনে শনাক্তের আগেই অস্তিত্ব ছিল ভাইরাসটির। নিবিড় আমিন, নিউজ 24। এদিকে 2021-এর মধ্যে করোনা মোকাবেলায় আরও পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ পাওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বের প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া টিকা ফাইজার। ব্রিটেনের টিকাটির অনুমোদনের বিষয়টি মার্কিনীদের মনেও আস্থা যোগাবে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহের মধ্যে ব্যাপক পরিসরে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে করোনায় ভুয়া টিকা বাজারে ছাড়া নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোলও। নিবিড় আমিনের আরও একটি ডেস্ক রিপোর্ট। আগামী সপ্তাহেই ব্রিটেনে সর্বসাধারণের জন্য প্রয়োগ শুরু করছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের করোনা ভ্যাকসিন। বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর এবার ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাসও দিল প্রতিষ্ঠানটি। বুধবার ফাইজারের প্রধান কার্যনির্বাহী অ্যালবার্ট বোর্লা জানান, আগামী বছরের মধ্যেই করোনা মোকাবেলার জন্য আরও পর্যাপ্ত টিকার ডোজ নিয়ে প্রস্তুত থাকবেন তারা। ব্রিটেনে ভ্যাকসিনটির 4টি ধাপে সরবরাহের প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্কাই নিউজ।
বেলজিয়ামে উৎপাদিত ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচারিং, বাক্সগুলো হিমশীতল সংরক্ষণাগারে স্থানান্তর, সরবরাহের প্রস্তুতি এবং সবশেষে বিতরণ। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদনের প্রত্যাশা করছে ফাইজার। আর ব্রিটেনে অনুমোদনের ব্যাপারটি মার্কিনীদের মনে আরও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। 15 ডিসেম্বর নিউ ইয়র্কে প্রথম চালানে 1,70,000 ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন গভর্নর এন্ড্রু কুয়োমো। এদিকে আগামী সপ্তাহেই রাশিয়ায় ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে মস্কো 1 লাখেরও বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। নিজ নাগরিকদের বিনামূল্যে করোনা টিকা বিতরণের জন্য বুধবার পার্লামেন্টে বিল পাশ করেছে জাপান। এরই মধ্যে চীনের 5টি করোনা ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছেন চীনা ভাইস প্রিমিয়ার সান চুনলান। অন্যদিকে মুনাফা হাসিলের জন্য সংঘবদ্ধ অপরাধী চক্র করোনার ভুয়া টিকার বাজারে ছাড়তে পারে, এমনটাই সতর্কতা জারি করেছে ইন্টারপোল। 194টি সদস্য দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। আবারও দেশের প্রসঙ্গ। দীর্ঘ বিরতির কারণে আবারও সেশন জটের সংখ্যায় পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনলাইন ক্লাসে আগ্রহ নেই শিক্ষার্থীদের, তাই স্বাভাবিক অবস্থায় সিলেবাস সংক্ষিপ্ত করার পরামর্শ শিক্ষকদের। আর উপাচার্য বলেছেন ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পনা আছে তাদের। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। করোনায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, প্রায় 10 মাস বন্ধ ক্লাসের পাঠদান। অনলাইনে ক্লাস নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তাতে সাড়া নেই শিক্ষার্থীদের। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অনেকের সুযোগ নেই ইন্টারনেটে যুক্ত হওয়ার। শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পাঠদান কাঠামো সেটি অনলাইনে সম্ভব নয়। দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় হতাশ অনেক শিক্ষার্থী। যাদের পরীক্ষা চলমান বা যাদের পরীক্ষা ডেট দেওয়া হয়েছে তাদের পরীক্ষাগুলো নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় তথা সরকারের উচিত। বিশ্ববিদ্যালয় খুললে তাদেরকে আবার নতুন করে কিছু করে আবার ক্লাস নিয়ে তাদের সেগুলো রিকভারি করতে হবে। দীর্ঘ বিরতিতে আবারও সেশন জটের শঙ্কা দেখা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ জট কাটিয়ে উঠতে সিলেবাস সংক্ষেপের কথা বলছেন শিক্ষকরা। অ্যাটলিস্ট যদি 80% আমরা কাভার করে নিয়ে পরীক্ষাটা নিতে পারি, আমি মনে করি যে এই করোনা প্রাদুর্ভাবের কারণে এটা আপাতত যথেষ্ট মনে হবে। আর প্র্যাকটিক্যাল যেমন হয়তো এক্সপেরিমেন্ট, অনেকগুলো এক্সপেরিমেন্ট ছিল, সেই এক্সপেরিমেন্টগুলো একটু কাট ডাউন করে তারপরে আপনার যতগুলো কোর্স ছিল হয়তো কোর্সের একটা মার্কস কমিয়ে নিয়ে এসে অল্প সময়ের মধ্যে যাতে পরীক্ষাগুলো আমরা শেষ করে ফেলতে পারি। অনার্স ও মাস্টার্সের শেষ দিকে থাকা শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া যেতে পারে মনে করেন শিক্ষকরা। তবে উপাচার্য বলছেন বিশ্ববিদ্যালয় খুললে বাড়তি ক্লাস নিয়ে এ ক্ষতি কাটিয়ে উঠতে তাদের পরিকল্পনা আছে। আগে যেমন 6 দিন ছিল, একটা দিন তাহলে আমরা বেশি পেলাম। আমরা সকালে একটা ক্লাস নিলাম, বিকালে একটা ক্লাস নিলাম। বিশ্ববিদ্যালয় যদি কোনো কারণে বন্ধ না থাকে, আমি বিশ্বাস করি যে আমাদের সেশন জটটা বেশি দিন থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক হবে এমন দিনক্ষণ যেহেতু নিশ্চিত নয়, তাই শিক্ষার্থীদের ক্ষতির হাত থেকে রক্ষায় এখন থেকেই বিভাগগুলোর সঙ্গে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করার পরামর্শ সিনিয়র শিক্ষকদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সুনামগঞ্জ 1 আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রকুনের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে বিচার দাবি করেছে সুনই মৎস্যজীবী সমবায় সমিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে নির্যাতনের শিকার পরিবারগুলো দাবি করেন এমপি রতন ও তার ভাই রকুন জলমহল দখলের জন্য পেটুয়া বাহিনী তৈরি করে তাদের দ্বারা নির্যাতন চালাচ্ছে। অভিযোগের পরও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেন বক্তারা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও ক্ষুদ্র মাঝারিরা কেন পাচ্ছেন না তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে মন্ত্রী এই তাগিদ দেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশা প্রকাশ করেন ডিসেম্বরের মধ্যেই 90% প্রণোদনার অর্থ বিতরণ হবে। সুলতান আহমেদের রিপোর্ট।
মহামারী করোনায় যখন বিপর্যস্ত অর্থনীতি, তখন ব্যবসায়ীদের বাঁচাতে কয়েকটি ধাপে ঋণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। সব মিলে প্রায় 1,20,000 কোটি টাকা বিতরণের ঘোষণা আসে। তবে 8 মাস পার হলেও বিতরণ হয়েছে অর্ধেকের খানিকটা বেশি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে ঘুরে ফিরে আসে ঋণ বিতরণের বৈষম্যের কথা। অর্থনীতিবিদরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। এজন্য শুধু বড় ব্যবসায়ীদের দিকে না তাকিয়ে কৃষি ও ছোট ব্যবসায়ীদের সহায়তা বাড়ানোর পরামর্শ দেন তারা। Those type of strategies which we will be needing for productivity enhancement in agriculture and the jobs creation. So that was big support. Those who did not have any other support from any social protection packages. সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এ সময় জানান, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুত সরকার। আমরা আমাদের যে অর্জিত অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে এবং ইতিমধ্যে আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। পরে আনুষ্ঠানিক বক্তব্যে মন্ত্রী বলেন, ব্যাংকগুলো কেন ছোট ব্যবসায়ীদের ঋণ বিতরণে গড়িমসি করছে তা খতিয়ে দেখতে হবে। কেন কোনো ব্যাংক আপনার কথা মানলো না, রেগুলেটর, এটা গভীরে গিয়ে তার সঙ্গে বসে দেখার প্রয়োজন আছে, যাতে করে আপনার পলিসিগুলোকে প্রয়োজনে আপনি রিশেপ রিফর্মুলেট করতে পারেন। প্রণোদনা ভর্তুকিকে কমিয়ে আমরা যদি পলিসি সাপোর্টে বেশি দিই, আরও লিবারেলাইজ করি, সংস্কার করি, আমাদের রিটার্ন বেশি হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অবশ্য আশ্বস্ত করেন, ডিসেম্বরের মধ্যেই ঋণ বিতরণ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে। মনে হচ্ছে যে এটি খুব স্লো যাচ্ছে, কিন্তু অনেক বেশি কাজ আছে এর মধ্যে। তো আমরা আশা করছি যে এই সব কটি ঋণ ডিসেম্বরে পুরোপুরি শোধ না হলেও, পুরোপুরি বিতরণকৃত না হলেও, আমরা আশা করছি যে প্রায় 90%-এর উপর চলে যাবে। এছাড়া মহামারী বিবেচনায় সামাজিক সুরক্ষা খাতে সহায়তা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের আবহাওয়া ও রাস্তায় গাড়ি চলাচলের সক্ষমতা যাচাই করে টেকসই পাকা রাস্তা নির্মাণে পলিমার গ্রেড বিটুমিনের ব্যবহার সফলতা পেয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও সড়ক ও জনপথ অধিদপ্তরের জনপথ প্রকৌশলী সমিতির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন ও 30তম বার্ষিক সাধারণ সভায় এমন দাবি করেন বিশেষজ্ঞ প্রকৌশলীরা। এ সময় বাংলাদেশে পলিমার গ্রেড বিটুমিনের চাহিদা এবং উৎপাদনের সক্ষমতা অর্জনে মডেল হিসেবে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা বিটুমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং বিশেষ অতিথি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে টেকসই রাস্তা নির্মাণ সহ সড়কের ডিজাইন পরিকল্পনা নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেশের বিভিন্ন জেলার প্রকৌশলীরা অভিজ্ঞতা বিনিময় করেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী গোলাম রহমান সেলিম। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নিউ ইয়র্ক উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজের ছোট ভাই সেলিম করোনায় আক্রান্ত হয়ে স্টোরিয়া মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি ছিলেন। জ্যাকসন হাইটসের বাসিন্দা রিয়েল এস্টেট ব্যবসায়ী সেলিম 2 যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তার স্ত্রী ও একমাত্র কন্যা বাংলাদেশেই থাকতেন। সেলিমের আগে গেল মাসে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবুল খায়েরও করোনায় মারা যান। 2 ডিসেম্বর বুধবার সকালে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজ। সংবাদের সময় হলো আরেকটা বিরতি, আরো খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সহিংসতা এবং নির্যাতনের শিকার নারীদের সহায়তা দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করল আমরা মেয়েরা বলছি প্ল্যাটফর্ম। বেসরকারি প্রতিষ্ঠান ব্যান্ড কনসোর্টিয়াম এবং দেশের শীর্ষ অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলা নিউজের যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্মে যাত্রা আরম্ভ হয়। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এক গোলটেবিল আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করে। সমাজের সর্বপর্যায়ের জন্য 24 ঘন্টা উন্মুক্ত এই প্ল্যাটফর্মে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিবর্গ সহ বিভিন্ন খাত সংশ্লিষ্টরা
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যুক্ত থাকবেন। গোলটেবিল আলোচনায় জানানো হয়, সমাজে যেসব নারীরা বিভিন্ন ধরনের অপরাধ ও সহিংসতার শিকার, তারা এই প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতা জানাতে পারবেন। চলচ্চিত্র পুরস্কারের খবর প্রকাশিত হলো 2019-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। 27 ক্যাটাগরিতে আছেন 33 শিল্পী কলাকুশলীর নাম। এবার সেরা অভিনেতা হয়েছেন আবার বসন্ত চলচ্চিত্রের তারিক আনাম খান এবং নডরাই সিনেমার নায়িকা সুনেরা বিনতে কামাল পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অন্যদিকে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন ফাগুন হাওয়া এবং নডরাই সিনেমা। সুকন্যা আমিরের রিপোর্টে বিস্তারিত। জীবন সামনে একজন বাবার বসন্ত খুঁজে ফেরার গল্পের চলচ্চিত্র আবার বসন্ত, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুললেন তারিক আনাম খান। অন্যদিকে প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন সুনেরা বিনতে কামাল। যৌথভাবে সেরা ছবি নির্বাচিত হয়েছে নডরাই ও ফাগুন হাওয়াই। এছাড়া শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি ঘরে তুলছেন নডরাই সিনেমার পরিচালক তানিম রহমান অংশু। এদিকে 2019-এ সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদার। অন্যদিকে 6টি পুরস্কার পাচ্ছে নডরাই। এছাড়া ফাগুন হাওয়াই এবং মনের মতো মানুষ পাইলাম না সিনেমা দুটি ঘরে তুলছে 3টি করে পুরস্কার। সঙ্গীত পরিচালক হিসাবে 2019 জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠছে চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরীর হাতে। এছাড়া সুরকার তানভীর তারেক ও প্লাবন কোরেশি, গীতিকার নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরী পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোহেল রানা ও সুচন্দাকে যৌথভাবে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা। সুকন্যা আমির, নিউজ 24। এবারে খেলার খবর। আজ বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। দেশের মাটিতে চেনা কন্ডিশনে কাতারের বিপক্ষে স্কোর লাইনটা ছিল 2-0। অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে এবারে তাদের মাটিতে লড়বে জামাল ভুঁইয়ারা। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও মূলত কাতার আক্রমণ ভাগের সাথে যুদ্ধটা হবে বাংলাদেশের রক্ষণ ভাগের। কাতারের সাথে ম্যাচ খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচের হারের দেখা পেয়েছে জেমিডের শিশুরা। তবু ভালো একটা ফলাফল নিয়ে দেশে ফিরতে চান ফুটবলাররা। মাশরাফি বিন মুর্তজাকে দলে নিতে আগ্রহী বঙ্গবন্ধু টি-20 কাপের জায়ান্টরা। ইনজুরি থেকে সেরে ওঠা সাবেক টাইগার অধিনায়কের জন্য বিসিবির কাছে আবেদন করেছে জেমকন খুলনা, জানিয়েছেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল। একই আগ্রহ প্রকাশ করেছে ফরচুন বরিশালও। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় মাশরাফি। সে অপেক্ষার অবসান হতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে। উকি দিয়েছে সম্ভাবনা সাবেক টাইগার কাপ্তানকে স্কোয়াডে নিতে আগ্রহী দলগুলো। আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা। সেই ইচ্ছার কথা বিসিবির নিকট জানিয়েছে টেবিলের 3 নম্বরে থাকা দলটি। খুলনা ছাড়াও মাশরাফির ব্যাপারে আগ্রহী ফরচুন বরিশাল। যখন প্র্যাকটিস করছে বা মাশরাফি যখন এই করছে, তখন আমরা নিজেদের থেকে আমরা এই অ্যাপ্রোচটা নিয়েছি যে আমরা মাশরাফির প্রতি ইন্টারেস্টেড। 5টা দলই চেলে তাকে আমরা নিতে পারবো। আমরা জানতে পেরেছি যে মাশরাফি ফিট হয়েছে এবং গত পরশুদিন বরিশালের পক্ষ থেকে অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি তাকে চেয়ে। তবে মাঠের লড়াইয়ে ফেরার আগে মাশরাফিকে ফিরে পেতে হবে ম্যাচ ফিটনেস। বিসিবি এবং মাশরাফির আলোচনার উপর নির্ভর করছে খেলার বিষয়টি। ফ্র্যাঞ্চাইজির কল না, এটা সম্পূর্ণ ফার্স্ট অফ অল মাশরাফির কল যে ও কখন খেলতে চায়। ঠিক আছে, সো ইফ হি ফিলস কমফোর্টেবল, ও যদি দেখে যে না হি ইজ ফিট টু প্লে, সো ডেফিনেটলি বোর্ডকে জানাবে এন্ড দেন বোর্ড উইল টেক দ্য সার্টেন ডিসিশন। একাধিক দল একই সাথে আগ্রহ প্রকাশ করায় হতে পারে লটারি, জানিয়েছে বিসিবির সূত্র। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্কোয়াডের কোনো ক্রিকেটারের ইনজুরির কারণে বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলগুলো। তবে মাশরাফির ক্ষেত্রে ব্যতিক্রম রেখেছে বিসিবি। ইনজুরির সমস্যা না থাকলে এই পেসারকে দলে নেওয়া যাবে। 17 জনের স্কোয়াড গড়েও আইনি জটিলতায় পড়তে হবে না। আরিফুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।